ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি পার্থ রায় চৌধুরী আজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিপিএসি 102 এই সাবজেক্টের উপরে আজকে ইউনিট 11 এবং ইউনিট 12 যেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার্সদের উপরে আমাদের চ্যাপ্টারগুলো আছে, সেগুলো প্রথমটা ইউনিট 11-এ আমরা আব্রাহাম মাসলো, পরে আমরা রেনে লিকার্টের উপরে আজকের পড়া। প্রথমে ইউনিট 11-এর আব্রাহাম মাসলো ভূমিকায় আমরা বলছি প্রথমে যে প্রশাসনের অনুপ্রেরণা সাংগঠনিক কার্যকারিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মোটিভেশন হচ্ছে সাংগঠনিক কার্যকারিতা মানে অর্গানাইজেশনাল ফাংশনিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অনেক চিন্তাবিদ প্রেরণা তত্ত্ব, যেটাকে থিওরি অফ মোটিভেশন বলছি আমরা, তাদের সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন এবং এ প্রসঙ্গে তাদের ধারণা অসাধারণ। আধুনিক যুগে গবেষণার একটি নতুন ক্ষেত্রের জন্ম দিয়েছে ডিসিপ্লিনের, যেটা হলো মানুষের আচরণ মানে হিউম্যান বিহেভিয়ার, যেটা মনোবিজ্ঞানের একটা পড়াশোনার মধ্যে আসছে, যে সাইকোলজির মধ্যে। একজন সুখী ব্যক্তি এবং তার মনস্তাত্ত্বিক গতিপথের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করার প্রথম দিককার মনোবিজ্ঞানীদের মধ্যে প্রথম যিনি ছিলেন উনি হলেন আব্রাহাম মাসলো, যিনি প্রয়োজনের অনুক্রম, যেটাকে আমরা বলছি হিয়ারার্চি অফ নিডস, এই ধারণার জন্য পৃথিবীতে সুপরিচিত। তার এই সৃষ্টি বিশ্বব্যাপী সামাজিক মনস্তাত্ত্বিক পদ্ধতির একটি ধারা নিয়ে এসছে। সে ধারা, এখন এটা সত্য যে শ্রমিকদের তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তত্ত্বটিকে সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সারমর্ম গঠন করে। তিনি মূলত আত্মতৃপ্তি এবং সুখকে তার জীবনের কাজের একটি কেন্দ্রীয় অংশ করে তুলেছিলেন। এই ইউনিটে আমরা মাসলোর প্রথমে প্রারম্ভিক জীবন, প্রেরণা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আর কি তার তত্ত্বের কার্যকারিতা ব্যাখ্যা করব। শেষে গিয়ে আমরা মাসলোর হিয়ারার্চি অফ নিডস বা চাহিদা তত্ত্বের অনুক্রম, সেটাকে একটা সমালোচনামূলক মূল্যায়ন করব। যাই হোক, একটা প্রথমে মাসলোর একটি সংক্ষিপ্ত জীবনী। আব্রাহাম হ্যারাল্ড মাসলো একজন আমেরিকান মনোবিজ্ঞানী, হচ্ছেন সাইকোলজিস্ট ছিলেন। তিনি বিখ্যাত হয়েছিলেন কি অনুপ্রেরণার মানে মোটিভেশনের চাহিদার অনুক্রমের তত্ত্বের জন্য, হায়ারার্চি অফ নিডস। এটি ছিল মনস্তাত্ত্বিক শাস্ত্রের একটি তত্ত্ব যা মানুষের সহজাত চাহিদাকে অগ্রাধিকার দেয় এবং স্ববাস্তবায়নের চূড়ান্ত মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের। তিনি প্রথমে নিউ ইয়র্কের সিটি কলেজে অধ্যয়ন করেছিলেন, পরে মনোবিজ্ঞান পড়ার জন্য উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে তিনি যান কোথায় অধ্যাপনা করতে, অ্যালেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পরে ব্র্যান্ডিস ইউনিভার্সিটি, ব্রুকলিন কলেজ, নিউ স্কুল অফ সোশ্যাল রিসার্চ এবং শেষে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। তিনি তার প্রথম দিককার যে সমস্ত প্রকাশনাগুলোর একটি কি সংকলন তৈরি করেছিলেন, যেটা কি 1954 সালে একটা বইয়ের আকারে প্রকাশ হয়েছিল, যার নাম ছিল মোটিভেশন এবং পার্সোনালিটি। তিনি মানুষের মধ্যে কি ইতিবাচক যে গুণগুলো তার উপরে গুরুত্ব দেওয়ার উপরে জোর দিয়েছিলেন। তাদের উপসর্গের থলি হিসাবে বিবেচনা না করে 1943 সালে মাসলো তার অনুপ্রেরণার তত্ত্বটি একটি পেপার, এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন, যেটি সাইকোলজিক্যাল রিভিউ জার্নালে প্রথম প্রকাশিত হয়েছিল। এই আর্টিকেলতে মাসলো মানুষের প্রয়োজন বা চাহিদার অনুক্রমের তত্ত্বটি পেশ করেছিলেন। তিনি মনে করতেন যে মানুষ হচ্ছে কি আনন্দ সন্ধানী প্রাণী এবং সব সময় তার নিজের চাহিদা পূরণের জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। পরবর্তীকালে মানুষের মানে ব্যক্তি সহজাত কৌতূহল সম্পর্কে নিজস্ব যে সমস্ত অবজারভেশন গুলো ছিল তিনি সেগুলো লিপিবদ্ধ করে গেছেন। তার তত্ত্ব দাবি করে যে মানুষ যেমন মৌলিক চাহিদা পূরণ করে, তারপর তারা পর্যায়ক্রমে উচ্চতর চাহিদা পূরণ করতে যায়, যা একটি নির্দিষ্ট হিয়ারার্চি অনুসারে বা অনুক্রম অনুসারে এগিয়ে চলে। তাই থিওরি অফ মোটিভেশন প্রণয়নের আগে মাসলো কিন্তু মহাত্মা গান্ধী,
অ্যালবার্ট আইনস্টাইন, জেন অ্যাডামস, রুজভেল্ট এবং ফ্রেডরিক ডগলাসের মতো অনুকরণীয় ব্যক্তিদের আগে থেকে স্টাডি করেছিলেন, তাদের অধ্যয়ন করেছিলেন, তাদের জীবনচরিত দেখেছিলেন। ম্যাসলোর আগে হিউম্যান রিলেশন স্কুলের অন্তর্গত যে সমস্ত প্রশাসনিক চিন্তাবিদরা মানুষ সম্পর্কে যন্ত্রগত দৃষ্টিভঙ্গি দিয়ে গেছিলেন এবং একে কি উৎপাদনশীলতার একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতেন যান্ত্রিক ব্যবস্থাটিকে। মাসলো কিন্তু তার একদম বিপরীত দিকে হাঁটলেন। তিনি দাবি করলেন যে কর্মচারীকে যন্ত্র হিসাবে না দেখে একটি স্বায়ত্ত শাসিত সত্তা হিসাবে দেখা উচিত, যেখানে কি চাহিদার অনুক্রমণ তাকে অনুপ্রাণিত করবে। অন্য কথায় মানুষ হলে একটু কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন সত্তা। মাসলো মনে করতেন সেরা ব্যবস্থাপক তারাই যারা কর্মচারীদের স্বাস্থ্যের দিকটা উন্নতি দেখে, স্বাস্থ্যের দিকের উন্নতি দেখে। তারপরে মাসলোর অনুপ্রেরণার তত্ত্ব। মাসলোর দৃষ্টিভঙ্গি একটি কি সংগঠনে মানুষের চাহিদার উপরে গুরুত্ব দেয়। প্রতিটি সংগঠনের এক সেট লক্ষ্য উদ্দেশ্য থাকে, যেটা সংগঠনের কর্মীরা রূপায়িত করে। সংগঠনের কর্মীদের অপূর্ণ চাহিদা থাকলে প্রেরণা সম্ভব। অপূর্ণ চাহিদা থাকলে প্রেরণা সম্ভব। একটি অপূর্ণ চাহিদা বা লক্ষ্য সর্বদা কর্মীকে তা পূরণ করতে অনুপ্রাণিত করে। সংগঠনকে কর্মীদের অনুপ্রাণিত করার জন্য প্রয়োজনে ঠিক জায়গা থেকে হিট করতে হবে বা চিহ্নিত করতে হবে এবং সেটি পূরণের জন্য সংগঠনকে সচেষ্ট হতে হবে। মাসলো তার যে পেপার এ থিওরি অফ মোটিভেশন, যেটা আগে আমরা বলেছি, সেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রেরণা একটি সামগ্রিক তত্ত্বের রূপরেখা। তিনি মানুষের চাহিদার দৃষ্টিকোণ থেকে মানুষ এবং সংগঠন তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তিনি মনে করতেন যে মানুষ তাদের চাহিদা পূরণের জন্য সংগঠনের কি জন্য যায়। আমরা চাকরি করতে যাই, নিশ্চয়ই সংগঠনের চাহিদা পূরণের জন্য আমরা যাই। আমারও চাহিদা যা বিভিন্ন ক্ষেত্রে থেকে উদ্ভূত হতে পারে। এই সব চাহিদা পূরণ হলে মানুষ কি হবে? উচ্চ স্তরের কর্মক্ষমতার জন্য অনুপ্রাণিত হয়। যদি সংগঠন থেকে চাহিদা পূরণ না হয় তবে ব্যক্তির মোটিভেশনের উপরে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে কি সংগঠনের যেমন লক্ষ্য আর উদ্দেশ্য পূরণ হয় না, তার নিজেরও কিছু নয়। এ কথা মাথায় রেখে আব্রাহাম মাসলো প্রয়োজনের তত্ত্বের অনুক্রমণ প্রণয়ন করেছিলেন, যা কর্মচারীদের অনুপ্রাণিত করবে এবং কি ফলস্বরূপ ব্যক্তি এবং সামগ্রিকভাবে সংগঠনের আর উৎপাদনশীলতা আর কি সন্তুষ্টি বাড়বে। মাসলো বিশ্বাস করতেন যে ব্যক্তি হলো আচরণ সচেতন বা ব্যক্তি এবং অবচেতন লক্ষ্যগুলির ফলাফল যে ব্যক্তিকে প্রলুব্ধ করে এবং তাকে আঁকড়িয়ে চলতে সাহায্য করে। আমাদের প্রফেসর ভাবেজা এবং মিশ্র আমাদের ইগনুরি এই লক্ষ্যগুলি উনিরা অবজার্ভ করেছিলেন এবং তাদের লেখনের মধ্যে এটা দিয়েছিলেন। তিনি ব্যক্তিগত চাহিদা বা প্রয়োজনকে নিম্ন ধারা ও সংগঠনের প্রয়োজনকে উচ্চ ধারার প্রয়োজন বলে ব্যাখ্যা করেছেন। আব্রাহাম মাসলো বলেছেন যে সুস্থ মানুষের একটি নির্দিষ্ট সংখ্যক চাহিদা থাকে যা একটি অনুক্রম প্যাটার্ন হায়ারার্কি প্যাটার্ন অনুসরণ করে এগিয়ে যায়। সেই জন্য এই প্রয়োজনগুলি একটি অনুক্রমণ গড়ে তোলে। হায়ারার্কি অফ নিডস, এই চাহিদাগুলো পরপর, যেমন প্রথমে কি শারীরবৃত্তীয় চাহিদা সাইকোলজিক্যাল নিডস, তারপরে হলো নিরাপত্তার চাহিদা সিকিউরিটি নিডস, তারপরে সামাজিক চাহিদা সোশ্যাল নিডস, তারপরে এস্টিম নিড যেটা সম্মানের চাহিদা, তারপরে স্ববাস্তবায়নের চাহিদা সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। কিন্তু কিছু চাহিদা বা প্রয়োজন যেমন শারীরবৃত্তীয় নিরাপত্তা এগুলো অন্যগুলো থেকে যেমন সামাজিক অহং চাহিদা থেকে বেশ খানিকটা আদিম আর মৌলিক, প্রিমিটিভ আর বেসিক। মাসলোর তথাকথিত চাহিদার অনুক্রমণকে প্রায় একটি পাঁচটি স্তরের পিরামিডের হিসাবে উপস্থিত করা হয়েছিল। তার মত অনুসারে উচ্চ স্তরের চাহিদাগুলো তখনই গুরুত্ব দেবে যখন নিচু স্তরের চাহিদাগুলো পূরণ হয়ে যাবে।
অর্থাৎ মৌলিক চাহিদাগুলি যখন পূরণ হবে, আর এখানে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন লিঙ্ক একদম চূড়াতে দেখতে পাচ্ছি, তারপর একদম তলাতে একদম সব থেকে শেষে প্রথম প্রাথমিক স্তরে আছে ফিজিক্যাল নিডস, তারপরে আছে সিকিউরিটি নিডস, সোশ্যাল নিডস, ইকো নিডস, এরকম ভাবে চূড়াতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এখানে যেমন শারীরিক বা ফিজিক্যাল নিডস এর মধ্যে যেমন জল, বাতাস, খাদ্য, বিশ্রাম, স্বাস্থ্য এগুলো আসছে, সেরকম নিরাপত্তার মধ্যে আসছে নিরাপত্তা, আশ্রয়, স্থিতিশীলতা। তারপরে সোশ্যাল নিডের মধ্যে আসছে ভালোবাসা, অন্তর্ভুক্তি, তারপরে সত্য, সামাজিকের মধ্যে অহং এর মধ্যে কি আসছে আমার আত্মসম্মান, ক্ষমতা, স্বীকৃতি, প্রতিপত্তি, এসব গুলো। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস আসছে বাস্তবায়ন বা সৃজনশীলতা গুণগুলি। এরকম ভাবে অনুক্রমের প্রথম কি হলো শারীরিক চাহিদা। এই চাহিদাগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক জিনিসগুলির সাথে সম্পর্কিত, যেমন ক্ষুধা, তৃষ্ণা, আশ্রয়, এসব জিনিস। মানুষ এই চাহিদাগুলি কি সর্বপ্রথম পূরণ করার চেষ্টা করে। এগুলি যখন তাদের পুরোপুরি সন্তুষ্টি করে তখন আর এগুলো তাদের প্রয়োজন হয় না, নতুন করে আর কিন্তু তারা নতুন করে মানুষকে তখন অনুপ্রাণিতও করবে না, পূরণ হয়ে গেছে সব। দ্বিতীয় চাহিদাগুলো হলো নিরাপত্তার চাহিদা, সিকিউরিটি নিডস। এই চাহিদাগুলো কর্মক্ষেত্রে কাজের নিরাপত্তার কথা বলছে, মানুষের মনস্তাত্ত্বিক নিরাপত্তার অনুভূতি প্রদান করে। এখানে মাসলো শারীরিক এই নিরাপত্তাজনিত প্রয়োজনীয়তা বা চাহিদা মিটে গেলে তারা আর কিন্তু আবার সেরকম যে মানুষকে আর অনুপ্রাণিত করবে না। সেকেন্ড স্টেজে যদি সেগুলো স্যাটিসফাই করে ফেলে তখন তারা কোন দিকে যাবে? থার্ড স্টেজে হচ্ছে সোশ্যাল নিড। এই চাহিদাগুলি সংস্থার কর্মরত ব্যক্তিদের মধ্যে এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্কে প্রতিনিধিত্ব করে। এই চাহিদাগুলি মানুষকে মানসিক নিরাপত্তা প্রদান করে, সেই সঙ্গে একতা, সংসর্গের অনুভূতি এসব কিন্তু প্রদান করে। মানুষ একটি কি স্বাভাবিকভাবেই একটা সামাজিক প্রাণী, অন্যদের সাথে বন্ধুপূর্ণ ভাবে থাকতে পছন্দ করবে। যদি এই চাহিদা কি হয় পূরণ না হয় তখন কর্মচারীরা কি প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিকূল হয়ে পড়বে। তৃতীয় সামাজিক চাহিদা পূরণ হলে মানুষটি তখন কোথায় পৌঁছবে? চতুর্থের দিকে এগোবে, হাত বাড়াবে। চতুর্থ যে ধাপটি হলো সেটা হলো এস্টিম নিড। যেটাকে আমরা বলছি কি এস্টিম নিড বা সম্মান, শ্রদ্ধা, মান, এসবগুলি। এই সব চাহিদা যেখানে মানুষ শক্তি, কৃতিত্ব, মর্যাদার জন্য চেষ্টা করে। এখানে সম্মান বলতে উভয়কে বোঝায়, আত্মসম্মান, অন্যদের থেকে প্রাপ্ত সম্মান। এখন সর্বোচ্চ স্তরের প্রয়োজন হলো আত্মবাস্তবায়নের প্রয়োজন। এই প্রয়োজন বা চাহিদা অন্য সব চাহিদার চূড়ান্ত প্রতিনিধিত্ব করে। এই প্রয়োজনের পরিপূর্ণতা একটি উচ্চতর তৃপ্তির অনুভূতি দেয় মানুষের কর্ম এবং জীবনে। এটি একটি ব্যক্তির কর্মক্ষমতার একদম উচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হয়। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা স্ববাস্তবায়ন শব্দটি কুর্ট গোল্ডস্টিন দ্বারা উনি কয়েন করে গেছিলেন। কুর্ট গোল্ডস্টিন এটা মানুষকে জীবনের অর্থ, উদ্দেশ্য অনুসন্ধানের দিকে পরিচালিত করে। আত্মতৃপ্তির ইচ্ছা এবং অর্থপূর্ণ জীবন, এই প্রয়োজনের বা চাহিদার হচ্ছে তার একটা সারাংশ। আত্মতৃপ্তির ইচ্ছা আর একটা অর্থপূর্ণ জীবন, এটাই হলো চাহিদার সারাংশ। মাসলো পিরামিডের নিচের স্তরগুলোকে অভাবের চাহিদা মানে ডেফিসিয়েন্সি নিডস বলে অভিহিত করেছে। কারণ একজন ব্যক্তি যদি সেগুলি পূরণ করে তবে সে কিছুই অনুভব করে না, যদি না হয় তবে তখন সে উদ্বিগ্ন হয়ে পড়ে। এইভাবে খাওয়া, পান করা এবং ঘুমের মতো শারীরবৃত্তীয় চাহিদাগুলি ঘাটতির বা ডেফিসিয়েন্সি নিডস, ঘাটতির প্রয়োজন বা ডেফিসিয়েন্সি নিডস এর প্রয়োজন। এইরকম নিরাপত্তার প্রয়োজন। সামাজিক চাহিদা যেমন বন্ধুত্ব, শারীরিক ঘনিষ্ঠতা এবং অহংয়ের জন্য আমাদের আত্মসম্মান ও স্বীকৃতির প্রয়োজন। বিপরীত দিকে মাসলো পিরামিডের পঞ্চম স্তরকে একটি বৃদ্ধির প্রয়োজন, গ্রোথ নিড বলে
অভিহিত করেছেন, কারণ এটি ব্যক্তিদের আত্মবাস্তব বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানুষ হিসাবে তাদের পূর্ণ সম্ভাবনাময় অবস্থাতে পৌঁছতে সক্ষম করে তোলে। একবার একজন ব্যক্তি তার অভাবের চাহিদা পূরণ করলে, সে সব অভাব পূরণ হয়ে গেছে, সে তখন আত্মবাস্তবায়নের দিকে মনোযোগ দিতে পারে। এটা খুবই সত্যি যে একটি সংখ্যালঘু মানুষজন স্ববাস্তবায়ন করতে সক্ষম হয়, সবাই তো করতে পারে না। কারণ স্ববাস্তবায়নের জন্য কি কি দরকার? সততার মতো কঠোর গুণের প্রয়োজন হয়। যেমন কি কি সেগুলো? যেমন স্বাধীনতা, সচেতনতা, বস্তুনিষ্ঠতা, সৃজনশীলতা, মৌলিকতা, এইসব গুণ। তো এখানে আমরা এই এই পর্যায়ে এলাম। এবারে পরে আমরা ফাংশনিং অফ দ্য হিয়ারার্চি অফ নিডস, ওইটা আমরা কার্যকারিতা কি সেটা আমরা পড়ব। প্রয়োজনের তত্ত্বের অনুক্রমে 5টা স্তর রয়েছে। প্রতিটা প্রয়োজন একজন ব্যক্তির জন্য একটি লক্ষ্য হিসাবে কাজ করে। যেমন প্রথমটি প্রয়োজন শারীরবৃত্তীয়, এবং ব্যক্তি এই প্রয়োজনটি মনোনিবেশ করে যতক্ষণ না এটি বাস্তবে পূর্ণ হয় এবং সে সন্তুষ্টি অর্জন করে। এই চাহিদা পূরণ হলে সেই ব্যক্তি পরবর্তী ধাপে চলে যায় তার প্রয়োজন পূরণের তাগিদে। এটি বেশিরভাগ তাদের দৈনন্দিন জীবনে সমস্ত ব্যক্তির সাথে সম্পর্কিত, এবং প্রয়োজনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন না করা একজন ব্যক্তিকে অর্জন করতে কিন্তু অনুপ্রাণিত করে। একবার এটা অর্জন করা হলে এটি আর একজন ব্যক্তিকে নতুন করে কিছু অনুপ্রাণিত করতে পারে না, এবং তারপরে ব্যক্তিটি সেই ক্ষেত্রে আগ্রহ আর অন্য সকল কাজ করা বন্ধ করে দেয়। এখন আমরা ক্ষুধা, তৃষ্ণা, আশ্রয় এসবের মতো শারীরবৃত্তীয় চাহিদাগুলি সংগঠনের চাহিদা, দুটোর মধ্যে আমরা দেখছি যে ক্ষুধা, তৃষ্ণা, আশ্রয় যেমন শারীরবৃত্তীয় চাহিদাগুলি, সংগঠনের চাহিদাগুলি তেমন বেতন, অন্যান্য সুবিধা এগুলোর সাথে মেলাতে পারে। একবার এই জিনিসগুলো যদি চাহিদা পূরণ হয়ে গেলে ব্যক্তি পরবর্তী অর্ডারের চাহিদাগুলির দিকে অগ্রসর হয়। সংগঠন ক্ষেত্র ধরে আমরা বলছি, সেগুলি হলো নিরাপত্তার চাহিদা। পরের স্টেজ নিরাপত্তার চাহিদা। বর্তমান কালে মানুষ অনেক অপ্রীতিকর দুর্ঘটনার সম্মুখীন হয়, তাই নিরাপত্তার প্রয়োজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে। এইভাবে যখন ব্যক্তি শুধুমাত্র তার নিরাপত্তার দিকটাকে নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হয়, তখন সে পরবর্তী স্তরের প্রয়োজনটির দিকে অগ্রসর হয়, যেটি হলো কি সোশ্যাল নিড বা সামাজিক শৃঙ্খলার চাহিদা। ব্যক্তি একটি সামাজিক প্রাণী এবং সে কি চায়? সংসর্গ, সংযুক্তির জন্য আকাঙ্ক্ষা করে। এর মধ্যে যেমন মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, সমাজের মধ্যে আমরা অন্তর্ভুক্তি, অন্তর্ব্যক্তিগত সম্পর্কের উন্নতি, এই সব চাহিদা পূরণ হয়ে গেলে চাহিদার পরবর্তী স্তরে সম্মানের চাহিদা দিকে উন্নত হয়। এক্ষেত্রে আমরা ব্যক্তি যে সংগঠনে কাজ করে সেখানে তার কি উন্নতি, যেমন প্রমোশন, রেকগনিশন এবং সম্মানের প্রয়োজন পড়ে। তাছাড়া প্রতিপত্তি, কাজের স্বাধীনতা, প্রতিপত্তি আমার কাজের মানে অটোনমি, স্বাধীনতা, স্বায়ত্ত শাসনের জন্য আকাঙ্ক্ষিত হয়। এটি বৃহত্তম আত্মবিশ্বাস সৃষ্টি করে, কর্মীর কি মনোবল বাড়ায়, যাতে একটি নেতৃত্বের অবস্থান গ্রহণ করতে বা অন্যদের পথ দেখাতে প্রস্তুত হয়। রিকগনিশন, প্রমোশন এইসবগুলোর জন্য এইসব বলা হয়েছে। পরবর্তী এবং চূড়ান্ত স্তর হলো অ্যাকচুয়ালাইজেশন। এই প্রয়োজনটি সমাজ সংস্থায় শ্রেষ্ঠত্বের ইঙ্গিত দেয় এবং যে কোনো ভূমিকার উচ্চতর কর্মক্ষমতা অর্জনের মাধ্যমে এটা আমরা দেখতে পাই, মানে প্রকাশিত হয়। এটি একজন ব্যক্তির দ্বারা গৃহীত সমস্ত চাহিদা পূরণ করার পরই এটা সম্ভব হয়। প্রসাদ et al. 2010 সালে উদ্ধৃত করেছেন যে কিছু বৈশিষ্ট্য যা যা বাস্তবকরণের জন্য প্রয়োজন পূরণের জন্য দরকার, সেগুলি কি একে একে উনি বলছেন। যে অত্যধিক অপরাধবোধ, তার কি উদ্বেগের অভাব, একাকিত্ব বা গোপনীয়তার প্রতি ঝোঁক, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য এইসব জিনিসগুলো কিছু এগুলো দরকার হয়। এগুলোই মোটামুটি এখান থেকে এইসব জিনিসগুলো যদি আমরা ভাবি
এর থেকেই আমরা খুঁজে পাই সেই জিনিসগুলো। স্বায়ত্ত শাসন, স্বাধীনতার আকাঙ্ক্ষা, জীবনের মৌলিক অভিজ্ঞতা থেকে পরমানন্দ, অনুপ্রেরণা, শক্তির উদ্ভব, মানবতার জন্য শনাক্তকরণ এবং সহানুভূতির গভীর অনুভূতি, রহস্যময় ঘটনার অভিজ্ঞতা, অল্প কিছু মানুষের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক, শেষ এবং উপায়, সেই সাথে সঠিক এবং ভুলের মধ্যে সঠিক এবং ভুল তার মধ্যে পার্থক্য করার ক্ষমতা, আর রসবোধ, সৃজনশীলতা, মৌলিকতা, এইসব জিনিস দিয়ে আমরা খুঁজে পাই সেলফ অ্যাকচুয়ালি ছিলেন আসল মানুষটিকে। মাসলো বিশ্বাস করতেন কি যে ঘাটতি এবং বৃদ্ধির প্রয়োজনগুলি বিশদভাবে ব্যাখ্যা করা উচিত, কারণ এগুলি সহজেতি প্রবৃত্তির মতো এবং আচরণকে অনুপ্রাণিত করা থেকে একটি প্রধান ভূমিকা পালন করে। তিনি অভাব এবং বৃদ্ধির চাহিদার মধ্যে প্রয়োজনগুলোকে কিন্তু কোনগুলো বৃদ্ধি কোনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আলাদা করেছিলেন। শারীরবৃত্তীয়, নিরাপত্তা, সামাজিক সম্মানের চাহিদা হলো কি, এগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি নিডস, এই চারটে, আর যা বঞ্চনার কারণে উদ্ভূত হয়। আর অপ্রীতিকর পরিণতি এড়াতে এই নিম্ন স্তরের চাহিদাগুলোকে আমরা প্রথমেই সন্তুষ্ট করে ফেলব যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। মাসলো পিরামিডের সর্বোচ্চ স্তরকে বৃদ্ধির চাহিদা হিসাবে বলেছেন। এই চাহিদাগুলি কিছু অভাব থেকে হয় না, বরং একজন ব্যক্তি হিসাবে বেড়ে ওঠার আকাঙ্ক্ষা থেকে হয়। এবার আমরা তার মূল্যায়ন করব। ম্যাসলোর তত্ত্বের মূল্যায়ন। জনপ্রশাসনে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে মাসলোর এই থিওরি অফ হিয়ারার্চি অফ নিডস কিন্তু সব থেকে এগিয়ে আছে। মাসলো মানবিক আবেগ ও অনুভূতিকে মূল্যায়ন করেন এবং ব্যক্তিকে তাদের চাহিদা শ্রেণীবিন্যাসের উপরে নির্ভর করে একটি প্রতিষ্ঠানে তাদের প্রাপ্য মূল্য দেওয়ার চেষ্টা করেন, যা তাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। যদিও কিছু গবেষণা মাসলোর তত্ত্বকে সমর্থন করেছিল, কিন্তু বেশিরভাগ প্রমাণ করতে সক্ষম হয়নি। অনেকে সমালোচনা করে তাই বলে যে তার নমুনা অত্যধিক কম নিয়েছিলেন, নমুনা অনেক কম, স্যাম্পল অনেক কম ছিল, ভ্যালিডেশন এবং পদ্ধতি মেথোডোলজি ছিল ত্রুটিপূর্ণ। তাছাড়া চাহিদার অনুক্রমকে ভাগ করা যায় না। উনি বলছেন এটা জলরোধীর মতো, ওয়াটার টাইপ নয়, এমনকি একটা স্তর থেকে আরেকটা, মানে এটা এখানে অব্দি এতটা, এখানে অব্দি এতটা, এসব কিছু নয়, ওয়াটার টাইপ নয়। এমনকি একটি প্রয়োজনের উত্থান হঠাৎ করে হতে পারে না, এটি একটি বহুমুখী আচরণ, এটি দ্বারা কেবল প্রভাবিত হতে পারে না একটি দ্বারা। অনেক ব্যক্তি এই বলে ক্রিটিসাইজ করে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন পরীক্ষা নিরীক্ষা দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করা যায় না। তার এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন তত্ত্বটি অস্পষ্ট, এটিকে মানে রেপ্লিকেশন করা যায়, রেপ্লিকেট করা যায়, রেপ্লিকা পাওয়া যায় না, এবং কম সংখ্যক স্যাম্পেল এই তত্ত্বটিকে দাঁড় করানো হয়েছে দিয়ে, কম সংখ্যক স্যাম্পেল দিয়ে এটাকে দাঁড় করানো হয়েছে। তাই মাসলোর এই উপসংহারে আমরা বলতে পারি যে সমালোচনা যা হোক না কেন, মাসলোর চাহিদার অনুক্রম মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশকে প্রতিনিধিত্ব করছে। অস্বাভাবিক আচরণ ও বিকাশের দিকে মনোনিবেশ করার পরিবর্তে মাসলোর মানবতাবাদী মনোবিজ্ঞান সুস্থ ব্যক্তিদের বিকাশের দিকে মনোনিবেশ করেছিল। মাসলোর এই ধারণা অন্যদের থেকে তাকে আলাদা করে তুলেছিল, তাকে মানব বিজ্ঞানের একটি সারগর্ভ তত্ত্ব বিকাশে সাহায্য করেছিল। এটা হলো আমাদের প্রথম ইউনিট 11 আব্রাহাম মাসলোর তত্ত্ব, হিয়ারার্চি অফ নিডস। এটার পরে আমরা এগিয়ে যাব অন্য আরেকটি তত্ত্বতে, সেটা হচ্ছে রেনেসেস লিকার্টকে নিয়ে। এখানে রেনেসেস ইউনিট 12 রেনেসেস লিকার্ট, তিনিও একজন অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার ছিলেন। তিনিও একজন অবদান রেখে গেছেন আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, জনপ্রশাসনে। ওনাকে আমরা পড়ি। তার জন্ম 1903 এবং মৃত্যু 1981 কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রে। একজন আমেরিকান মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ, আর্থিক ব্যবস্থাপনার তাত্ত্বিক ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ মিচিগান এ মনোবিজ্ঞান এবং সমাজতত্ত্বের অধ্যাপক ছিলেন কত থেকে 1946 থেকে 1970। মিচিগানে তিনি 1946 সালে সার্ভে রিসার্চ সেন্টারে প্রতিষ্ঠা করেছিলেন। পরে ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ
পরে ইনস্টিটিউট অফ ফর সোশ্যাল রিসার্চ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তিনি ডাইরেক্টর পদে আসীন ছিলেন। তিনি 4 ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম স্টাইল, যেটাকে আমরা বলছি, তার অবধারণা দিয়েছিলেন। তাছাড়া 2 ধরনের তদারকি, 2 টাইপস অফ সুপারভিশন, তদারকির ধারণা দিয়েছিলেন। লিকার্ট ন্যাশনাল একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আর আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত ছিলেন। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পল ডি কনভার্স পুরস্কার লাভ করেছিলেন। তার কাজ ওনার পোয়েম, যেগুলি বই পুস্তক আকারে যেগুলো আমাদের প্রকাশিত হয়েছিল, তার মধ্যে 3টি খুব ইম্পর্টেন্ট নাম, সেই 3টি নামই এখানে আমরা উল্লেখ করেছি। সেগুলি হলো কি, প্রথমটা হচ্ছে নিউ প্যাটার্নস অফ ম্যানেজমেন্ট 1961, যেটা পাবলিশ হয়েছিল। তারপর হচ্ছে হিউম্যান অর্গানাইজেশন 1967 সালে, আর নিউ ওয়েজ অফ ম্যানেজিং কনফ্লিক্টস 1976 সালে। এই ধারণাগুলি কি, সুপারভাইজিং স্টাইল, যেটা আমরা বলছি কাজ কেন্দ্রিক বা জব সেন্টার্ড ম্যানেজমেন্ট স্টাইল, এটা হচ্ছে একটা। প্রথমটা 2 ধরনের বলেছে এখানে। প্রথমটা হচ্ছে জব সেন্টার্ড ম্যানেজমেন্ট স্টাইল, কাজ করানোর জন্য ভারী চাপ প্রয়োগ করানো। তারপরে হচ্ছে কি, অধিষ্ঠানদের প্রতি আস্থা রাখা, যারা আমার নিচে আছে তাদের প্রতি আমার যেন আস্থা থাকে লিডারের। সামনে থেকে বিস্তারিত তত্ত্বাবধান করতে হবে। একদম অধীনস্থদের খুবই কম স্বাধীনতা দেওয়া এবং ভুল হলে শাস্তি ও সমালোচনা করা। এই হচ্ছে আমার সুপারভাইজারি স্টাইল, মানে কাজ, জব সেন্টার্ড ম্যানেজমেন্ট, কাজ নিয়েই আমার ব্যবস্থা। চাপ দাও, তাদের প্রতি আস্থা রাখো, সামনে থেকে না, ফ্রম দ্য ফ্রন্ট। অধিষ্ঠানদের খুবই কম স্বাধীনতা দাও, মানে তুমি যেটা করতে দিই সেটাই, ওটা নিজে থেকে কিছু করানোর, ওদের প্রতি কোনো দরদ নেই, ওদের নিজে থেকে কিছু করতে পারবে না। ভুল হলে শাস্তি আর সমালোচনা করা, এটা হলো। আর পরের ধাপের যে স্টাইল, এমপ্লয় সেন্টার্ড ম্যানেজমেন্ট স্টাইল, কর্মচারী কেন্দ্রিক। কর্মচারীদের উপরে সামান্য চাপ, খুব একটা বেশি নয়, তাদের অধীনস্থদের উপর আস্থা রাখা, সেটা তো আছে, এবং নিজেও তাদের আস্থা অর্জন করা। আমি নিজেও যেন তাদের আমাকে আস্থা অর্জন করে তারা আমার উপর, আমাকে। অধীনস্থদের কি আমি মোটিভেট করবো, অধীনস্থদের অনুপ্রাণিত করব। এমপ্লয়ি সেন্টার, সাধারণ তত্ত্বাবধান, মানে তত্ত্বাবধান চালিয়ে যাওয়া। ভুল হলে কি, অধস্তনদের সাহায্য করা। এখানে আগে পড়েছিলাম, সেটা ভুল হলে শাস্তি সমালোচনা, এখানে ভুল হলে অধস্তনদের সাহায্য করা। তার মানে এমপ্লয় সেন্টার্ড ম্যানেজমেন্ট স্টাইল, ভুল হলে অধস্তনদের আর ভুল শুধরাতেও সাহায্য করা। তো এমপ্লয় সেন্টার্ড, আর ওটা ছিল সুপারভাইজার জব সেন্টার, কাজ নিয়ে ব্যবস্থা। এবারে আমরা সুপারভাইজারি স্টাইল পড়বো, ম্যানেজমেন্ট স্টাইল সিস্টেম। লিকার্ড ব্যবস্থাপনার 4টে সিস্টেম দিয়ে গেছে। লিকার্ড ব্যবস্থাপনার 4টে সিস্টেম দিয়ে গেছে। প্রথমটা হচ্ছে কি, এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ, যেটাকে আমরা সিস্টেম 1 বলছি, কর্তৃত্ব পরায়ণ ও স্বৈরচারী। 1 নম্বর এখানে কি বলছি, চূড়ান্ত কর্তৃত্ব পরায়ণ ও স্বৈরচারী, এখানে লিডার। অধিষ্ঠানদের উপরে আস্থা বিশ্বাসের অভাব, একদম। ভয় ও শাস্তি প্রদানের মারফত ব্যক্তিকে কাজ করানো, ভয় ও শাস্তি প্রদানের মাধ্যমে। তাহলে যোগাযোগ হচ্ছে কি, ঊর্ধ্বতন থেকে অধীনস্থ, অর্থাৎ উপর থেকে নিচে অবধি, নট ওরা কিছু বলবে সেটা, নিচে থেকে একদম নিম্নগামী। যোগাযোগ, কমিউনিকেশন একদম নিম্নগামী, ভার্টিক্যালি নিম্নগামী। সংগঠনে উচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হয়, নিচের কোনো ব্যাপার নেই। যারা কাজ করবে তাদের কাছে সিদ্ধান্ত, তারা কেবল সিদ্ধান্তের উপরে কাজ করে যাবে, তারা সিদ্ধান্ত নেবার কোনো তাদের ক্ষমতা নেই। উচ্চ স্তরেই সিদ্ধান্ত নিতে হবে। আর পরেরটা বেনোভোলেন্ট অথরিটেটিভ সিস্টেম, যেটাকে আমরা সিস্টেম 2 বলছি। এখানে উপকারী কর্তৃত্ব পরায়ণ, সিস্টেম 2। এখানে অধীনস্থদের প্রতি
কিছু মাত্রায় আস্থা ও বিশ্বাস লক্ষ্য করা যায়। অধীনস্থদের প্রতি কিছু মাত্রা, ওখানে ছিল একদম না, এখানে কিছু মাত্রায় আস্থা বিশ্বাস করা যেতে পারে। কর্মীকে কাজে ব্যাপৃত করার জন্য পুরস্কার, তিরস্কার বা ভীতি প্রদর্শন, শাস্তি এসবও করা হয়। যোগাযোগ মূলত কি নিম্ন অভিমুখী হলে, এখানেও নিম্ন অভিমুখী হলেও কিছু কিছু ক্ষেত্রে এই ব্যবস্থাটা ঊর্ধ্বমুখীও আছে, মানে নিচের থেকে উপরের বসেরকেও কিছু যোগাযোগ করার একটা চ্যানেল করে দেওয়া হয়েছে। তাহলে যোগাযোগ এখানে মোটামুটি নিম্নমুখী হলেও ওপরেও কিছুটা থাকছে। আর অধীনস্থদের ভাবনা মতামতকে কখনো কখনো কিন্তু ওই জন্য যেহেতু শোনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তাদের ভাবনা মতামতকে গুরুত্ব দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। তো অধীনস্থের ভাবনা মতামতকে কখনো কখনো গ্রহণ করা হয়ে থাকে। নীতি নিয়ন্ত্রণ কঠোর ও বদ্ধ হলেও কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নবর্তী স্তরে ক্ষমতা কিন্তু ডেলিগেট করে দেওয়া হয়ে থাকে, ক্ষমতা প্রত্যাপন করা হয়ে থাকে। কঠোর বদ্ধ হলেও সিস্টেম টুতে কিছু কিছু ক্ষেত্রে নিচেকে ডেলিগেট করে দেওয়া থাকে কাজ করানোর জন্য। আর তথ্য পরামর্শ কনসালটেটিভ বা সিস্টেম 3 কোনটা? তথ্য পরামর্শমূলক কনসালটেটিভ এই ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থাপনার মূলত পরামর্শমূলক হয়ে ওঠে। এই ধারার বৈশিষ্ট্যগুলো কি? যে এক হচ্ছে অধীনস্থের প্রতি যথেষ্ট আস্থা বিশ্বাস বর্তমান, যদিও তা সম্পূর্ণ বলে ধরা যায় না। অধীনস্থের ভাবনা ও মতামত প্রয়োগ করার চেষ্টা করা হয় কিছুটা, কখনো কখনো শাস্তি প্রদান করা হলে পুরস্কৃত করার মাধ্যমেই কর্মীর কর্মক্রিয়া বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়, মানে পুরস্কৃত করাও হয় এবং তার মধ্যে তার মোটিভেশন তার মাধ্যমে বাড়ানোর চেষ্টা করা হয়, শাস্তি প্রদানও করা হয়। আর যোগাযোগটা কি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, অর্থাৎ বিভিন্ন স্তরের মধ্যে ইন্টারাকশন থেকে যায়। নিম্নমুখী ঊর্ধ্বমুখী এদের মধ্যে একটা ইন্টারেস্টেন্স মানে ইন্টারাকশন থেকে যায় এবং সেক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত এই ক্ষেত্রে সিস্টেম 3। আর বৃহত্তর নীতিভিত্তিক সিদ্ধান্ত নীতি যেগুলো পলিসি ম্যাটার্স, এগুলো আমার উপরের স্তরে নেওয়ার কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু স্বাধীনতা, কিছু কিছু ক্ষেত্রে নিচেতেও স্বাধীনতা থাকে। আগেই বলেছি আমরা বৃহত্তর নীতিভিত্তিক সিদ্ধান্ত উপর স্তরে নেওয়া হলেও ক্ষেত্র বিশেষে কিছু কিছু ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকে নিম্ন লেভেলের কর্মচারীদের। আর পরামর্শ গ্রহণের প্রদানের সম্ভাবনা ক্ষেত্রটি কিন্তু এখানে আমরা আগেই বলছি, এখানে পরামর্শ দেওয়া নেওয়া এর কিছুটা উন্মুক্ত। আগের যে দুটো স্টাইল ছিল তার থেকে এটি অনেকটাই প্রশস্ত। এবারে সিস্টেম 4 তথ্য অংশগ্রহণ পার্টিসিপেটিভ, ইম্পর্টেন্ট এই স্টাইলটা ইম্পর্টেন্ট। আর রেনেসেন্স লিকার্ট এই সিস্টেমটাকেই উনি মূলত চেয়েছিলেন। এই ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থাপন যে প্রকৃতি গ্রহণ করে তা মূলত পার্টিসিপেটিভ বা অংশগ্রহণমূলক। স্তর বিন্যাসের কঠোরতা, এখানে স্তর বিন্যাসের কঠোর হিয়ারার্চি, মানে আমার একটা হিয়ারার্চির আমার যে স্তর আছে সেটার এখানে ততটা শিথিল এবং পরস্পরের মধ্যে সম্পর্ক সূত্রটি স্বচ্ছন্দ হয়, দুটোর মধ্যে খুব ইজিনেস। তা বিভিন্ন স্তর ও ব্যক্তির মধ্যে কি হয়, পার্টিসিপেট সহযোগিতা সমর্থনের সম্ভাবনা বৃদ্ধি করে এবং পরস্পরের কি পরিপূরক হয়ে ওঠার ক্ষেত্রকে প্রশস্ত করে। এই ধরনের ব্যবস্থাপনা যে প্রকৃতি বহিষ্কৃত হয় তা হলো কি, আমার কি কি জিনিস থেকে বুঝবো যে এই যে সকল বিষয়ে প্রত্যেক অধীনস্থের প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস, কর্মকেন্দ্রিক পরিচালনা, এটা এক ধরনের লিডারশিপ ব্যবস্থা গুণ। অধীনস্থের চিন্তা ও মতামতের গঠনমূলক ব্যবহার, যে আমার নিচে আছে তাকে আমি, সে আমাকে কি চিন্তা আমার মতামত কেমন দিচ্ছে তার উপরে আমার ব্যবহার কি, তার কর্মক্রিয়া বর্ধক, এটা কাজকর্ম এগিয়ে যাওয়ার পক্ষে অনেকটাই গঠনমূলক। আর গোষ্ঠীগত অংশগ্রহণ পার্টিসিপেটিভ, গোষ্ঠীর মধ্যে অংশগ্রহণ একাত্তরে কাজ করার সাফল্যের উপরে ভিত্তি করে তার অর্থনৈতিক পুরস্কার প্রদানের ব্যবস্থা আছে। একদম গ্রুপের উপরে, গ্রুপ কাজ করা, গ্রুপের হিসাব রাখা, তাদের উপরে সাফল্য নির্ভর, তার উপরে পুরস্কার প্রদানের ব্যবস্থা। উচ্চমানের কাজ লক্ষ্য পূরণের জন্য
আর কর্মপ্রক্রিয়ার উন্নয়নের জন্য আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এটা হচ্ছে কর্মস্পৃহা বর্ধক, ঊর্ধ্বমুখী নিম্নগামী, উলম্ব অনুভূমি, উলম্ব অনুভূমিক যোগাযোগ ক্ষেত্র কিন্তু বিস্তৃত করা এই সিস্টেমের মাধ্যমে। তার মানে কমিউনিকেশন এই ক্ষেত্রে উপর নিচে এবং অনুভূমিক হরাইজন্টাল দুটোই যোগাযোগের ব্যবস্থাটা এখানে ভালোই। কোথায়? পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমে। এখানে কিন্তু আমরা সব স্টেজের সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করা হয় সচরাচর। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিজেদের মধ্যে ও অধীনস্থদের সঙ্গে গোষ্ঠী নির্মাণ করে, নিজেদের মধ্যে একটা গোষ্ঠী নির্মাণ করে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হয়। এটা লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়া। এরকম ভাবে আমার লক্ষ্য নির্ধারণ করে নিজেদের মধ্যে অধীনস্থদের সঙ্গে একটা গোষ্ঠী গ্রুপ তৈরি করে এবং তাদের নিজেদের মধ্যে সহযোগিতার ভিত্তিতে কাজ করে আমরা এগিয়ে যাই। লিকার মতে যে সকল পরিচালক ব্যবস্থা বা সিস্টেম 4 অনুযায়ী অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কৌশল গড়েছেন, তারা অনেক বেশি নেতা হিসাবে সফলতা পেয়েছেন যারাই এই সিস্টেম 4 অনুযায়ী কাজ করেছে। তার মতে এই ধরনের ব্যবস্থাপনা সংগঠনের কার্যকারিতা, আর্থিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে আর লক্ষ্য পূরণে অনেক বেশি সফলতা আনে। ম্যানেজারদের সংগঠনের প্রভাব, সেটা কি ইমপ্লিকেশন ফর ম্যানেজার, ব্যবস্থাপক বা ম্যানেজারদের নেতৃত্বের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হলো যে এটা নিশ্চিত করা যে অধীনস্থরা কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে কিনা। ব্যবস্থাপক ম্যানেজারদের নেতৃত্বের প্রধান লক্ষণ যে তার যে অধীনস্থ যারা আছে, যাদের আমি কাজ করাচ্ছি, তারা অনুপ্রাণিত হচ্ছে কিনা কাজ করতে, এবং কি সংগঠনের প্রতি একনিষ্ঠ হতে পারছে কিনা, এটা লক্ষ্য রাখা ম্যানেজারদের। ব্যবসায়িক প্রতিষ্ঠানে তার বেশ কয়েকটি গবেষণার ভিত্তিতে লিকার্ট মনে করেছিলেন যে হায়ার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে মানুষকে পরিমাপ করা বা স্বীকৃতি দিতে কিন্তু চায় না। বিপরীতে লিকার্ট মিডল ম্যানেজারদের ভূমিকা স্বীকার করেছেন, যারা লিকার্টের সিস্টেম 4 ম্যানেজমেন্ট স্টাইল ধরে এগিয়ে গেছে, কারণ এটি দৃষ্টভাবে অংশগ্রহণ করবে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করার পক্ষে। তাই বহুদিনকার প্রশ্ন প্রতিভা ভিত্তিক মানব সম্পদ শনাক্তকরণ তার অনেক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে উনি এটি জানতে পেরেছিলেন। তিনি ও তার সহযোগিতা মিলে এ ব্যাপারে অনেক পরীক্ষা চালিয়ে কিছু প্রশ্নের কিন্তু জবাব পেয়েছিলেন, যেমন কি মানব সম্পদ বিকাশ বা উন্নয়ন বা ইনোভেশন এবং ওপেননেস, এইসব ঘটনাগুলো, এগুলি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, মানে ইনস্টিটিউশনাল একটা ব্যাপার স্যাপার বলে উনি চেষ্টা করেছিলেন তাকে রূপ দেবার। এখন আমরা লিকার্টের বিভিন্ন তত্ত্ব, যেমন মানব সম্পদের অ্যাকাউন্টিং সিস্টেম, দ্বন্দ্ব বোঝা মানে কনফ্লিক্ট, সেটা কি এবং সেটা কি করে সমাধান করা যায়, তাছাড়া লিঙ্কিং পিং মডেলের ধারণা নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে আমি ওনার যে ছোট ছোট যে তত্ত্বগুলো ছিল, হিউম্যান অ্যাসেট অ্যাকাউন্টিং, এখানে উনি বলেছেন যে লিকার্ট উৎপাদনশীলতা, খরচ, লভ্যাংশ, আমরা তো এগুলো জানি, যে কোনো অর্গানাইজেশনে এই সবগুলো আমরা জানি, প্রোডাক্টিভিটি, তার এক্সপেন্সেস, তার প্রফিট, এই সবের মধ্যে তার ডিভিডেন্ড, এই সবগুলো প্রতিষ্ঠানের কি একজন কর্মক্ষমতা মূল্যায়নের সচরাচর যেসব এইসব দেখে আমরা একটা কর্মক্ষমতা মূল্যায়নের চেষ্টা করি যে কোনো অর্গানাইজেশনের। কিন্তু এই লিকার্ট এই রকম এই টেকনিকে উনি কিন্তু মূল্যায়নের কিন্তু এইসব যে সচরাচর যে প্রচলিত পদ্ধতি, এইগুলোকে কিন্তু উনি খুব সমালোচনা করেছিলেন। তিনি কি মনে করতেন যে সংস্থাগুলি এ ব্যাপারে অ্যাকচুয়ালি কিন্তু মানব সম্পদের পরিমাপ করার সময় হয় বাড়িয়ে বলে, নয়তো কম বলে, আসল হিসেব সেটা দেখায় না।
তিনি বলেন যে একটি সংগঠনে তার টাকা পয়সা বিনিয়োগই আসল নয়, এইসব জ্ঞানও কিন্তু অপরিহার্য। মানব সম্পদের জ্ঞান, মানব কি করে পরিচালনা, এসব কেবল ওসব দিয়েই তার তুমি হিসাব করে তোমার কোম্পানির প্রফিট বুঝতে পারবে না। তাই লিকার্ট আর সহযোগীরা কর্মীদের কি নিয়োগ, তাদের আমরা এমপ্লয়মেন্ট দেবো, নির্বাচন করব, প্রশিক্ষণ, ট্রেনিং, তাদের কাজের সমস্ত দিকগুলির সাথে পরিচিত করানো, আর সংস্থার অন্যান্যদের সাথে কার্যকর কর্মসম্পর্ক স্থাপনের জন্য ওইসবগুলো নিয়ে তাদের কার্যকর জন্য প্রকৃত খরচ ডিটারমাইন করার একটা পদ্ধতি আবিষ্কার করতে নিযুক্ত ছিলেন। এই সবগুলো তিনি জোগাড় করে হিসাব করে তাও উনি এসব ব্যাপারে প্রফিটেবিলিটি বা তার প্রোডাক্ট ব্যবহার এবং তার উৎপাদন এসব নিয়ে উনি আবিষ্কার করতে নিযুক্ত ছিলেন। তিনি এই অ্যাডভাইস করেছিলেন যে পর্যায়ক্রমিক পরিমাপ দিয়ে যেগুলি নির্ভুল তথ্য দেয় তা মানব সম্পদের সংস্থার মূল্য একই রকম রয়েছে না ছোট বা বড় পদের সাথে সাথে, মানে প্রতিটা পদের সাথে সাথে সেরকম বাড়ছে, তার কাজ বাড়ছে না কমছে, কি হচ্ছে সেসব দিকটাও কিন্তু হিসাব করতে বলেছিলেন। অনেক সময় তার কাজ বেড়ে গেল, কোনো ওপরে পদের সাথে সাথে তার কাজ কমে গেল, এইসব জিনিসগুলো হিসাব করতে বলেছিলেন। মানব সংস্থার মূল্যায়নের জন্য তিনি কজাল ভেরিয়েবল এবং হস্তক্ষেপকারী ভেরিয়েবল, মানে যেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল গুলি আলাদা করার পদ্ধতি অনুভব করেছিলেন। মানে এইচআরডির জন্য, এর মূল্যায়নের জন্য কজাল ভেরিয়েবল আর ইন্টারভেনিং ভেরিয়েবল গুলো আলাদা করে কি করে সেপারেট করা যায়, তার কজাল ভেরিয়েবল গুলো কোনগুলো, বা যেগুলোকে আমরা স্বাধীন ভেরিয়েবল, যা সংগঠনের বিকাশ এবং ফলাফল অর্জনের গতিপথকে সরাসরি ডাইরেক্ট একদম কজাল ডাইরেক্ট প্রভাবিত করে, সেগুলো লিকার্টের মতে কজাল ভেরিয়েবল গুলো হলো কি, এক, সংস্থার কাঠামো, পরিচালনার নীতি, সিদ্ধান্ত, আর চার কি, ব্যবসায়িক নেতৃত্বের কৌশল, 5 নম্বর হচ্ছে বিহেভিয়ার বা আচরণ। এগুলো হচ্ছে সব কজাল ভেরিয়েবল হিসাবে উনি আলাদা কথা বলেছিলেন একটা অর্গানাইজেশনের উন্নতিতে। অন্যদিকে যেগুলো ইন্টারভেনিং ভেরিয়েবল কোনগুলো, সেগুলো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ অবস্থা, স্বাস্থ্য, কর্মক্ষমতা দেখে, ভেতরের অবস্থা দেখে, তার স্বাস্থ্য দেখে, তার কর্মক্ষমতা দেখে। যেমন এক, আনুগত্য, এগুলো কিন্তু একটা বড় জিনিস, যে কোনো প্রোডাক্টিভিটিতে এগুলো আসর তো পড়ে। এগুলো এই জন্য বলছি ইন্টারভেনিং ভেরিয়েবল। যেমন আনুগত্য, মনোভাব, প্রেরণা, কর্মক্ষমতার লক্ষ্য, পারফরমেন্স গোল, সমস্ত সদস্যের উপলব্ধি এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতা। 6 হচ্ছে ইন্টারাকশন ওদের মধ্যে, ব্যক্তিদের মধ্যে। 7 নম্বর হচ্ছে কমিউনিকেশন, মানে যোগাযোগ, এবং শেষে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই সব হচ্ছে ইন্টারভেনিং হস্তক্ষেপকারী ভেরিয়েবল বা ইন্টারভেনিং ভেরিয়েবল। তো এগুলো বলেছিলেন আলাদা করতে, কজাল আর ইন্টারভেনিং দুটো ভেরিয়েবল গুলোকে আলাদা করতে। এখানে কজাল ভেরিয়েবল আর ইন্টারভেনিং ভেরিয়েবল গুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে। উনি বলেছিলেন একটা সংগঠনে ওগুলো আলাদা করে নেবেন। এর পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানে সংগঠনে কি করে দ্বন্দ্ব কি করে ম্যানেজ করা যেতে পারে, দ্বন্দ্ব ম্যানেজমেন্ট করা যেতে পারে, কনফ্লিক্টসকে কি করে ম্যানেজ করা যেতে পারে। সংগঠনে ব্যবসার প্রকৃতি, যে কোনো মালিকানা, কাজের ক্ষেত্র আর শেয়ার হোল্ডারদের অধিকার নিয়ে সবসময় কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দেয়। এখানেই কিন্তু আরো অনেক কিছু আছে, এটা এখানেই শেষ নয়। যেমন বিরোধের উৎস, অনেক সময় যেমন প্রমোশনের ব্যাপারটা আসছে, বেতন নিয়ে কর্মচারীদের মধ্যে একটা কনফ্লিক্টের ভাব থাকে, কর্মচারীদের ট্রান্সফার নিয়ে আবার অনেকে থাকে সংগঠন ছেড়ে, মানে
অ্যাট্রাকশন যেটাকে বলি আমরা, সংগঠন ছেড়ে চলে যাওয়া লোকেদের হার সামলানো, ম্যানেজমেন্ট অফ অ্যাট্রাকশন, আর কর্মচারী অভিযোগ সামলানোর এই রকম সব। এই ধরনের পরিবর্তন বৈচিত্র্যের কারণের জন্য লিকার্ড বিশ্বাস করতে যে সিস্টেম 4 বিরোধ অবস্থানে একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিক্সে এ ব্যাপারে গবেষণার ভিত্তিতে লিকার্ড দৃঢ়ভাবে বলেছিলেন সিস্টেম 4 হলো সব ধরনের জন্য একটি উপযুক্ত ব্যবস্থা। এটি সব ধরনের সংগঠনে, যেমন কোথায় স্কুল, শিল্প, স্কুল, বিশ্ববিদ্যালয়, গ্রাম, শহর, সব ধরনের সাংগঠনিক গঠনে সিস্টেম 4 গ্রুপ সমস্যার সমাধানে কিন্তু খুবই কার্যকর। গ্রুপ, যেখানে গ্রুপ দিয়ে কার্যকর হয়, উইন উইন সিচুয়েশন সৃষ্টি করে। লিকার্ডের এর পরে ধারণাটা কিন্তু আজ পর্যন্ত আমরা ব্যবহার করি এটা যে কোনো অর্গানাইজেশনে। লিকার্ডের লিঙ্কিং পিন মডেল, ব্যাপারটা হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা তত্ত্ব উপস্থাপনের সময় লিকার্ড লিঙ্কিং মডেলের চিত্রায়ন করেছিলেন। লিকার্ডের মতে মডেল তবে কি স্তরবিন্যাসের অনিয়মিততা দূর করে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন প্রভাবমূলক ব্যবস্থার বিকাশ ঘটায়। অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা অনুযায়ী সংগঠনের প্রত্যেক ব্যক্তি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে সংগঠনের প্রত্যেক ব্যক্তি দুটি গোষ্ঠীর সদস্য, দুটো গোষ্ঠী অনুযায়ী প্রত্যেক ব্যক্তি দুটি গোষ্ঠীর সদস্য। ঊর্ধ্বতন স্তরে এক ব্যক্তির নেতৃত্ব যে গোষ্ঠীর সদস্য, ঊর্ধ্বতন তার যে ঊর্ধ্বতন তার একটা গোষ্ঠী আছে, তার নিজে একটা সদস্য, আবার নিম্নতর যে স্তর তার অধীনস্থদের নেতা, তিনি কিন্তু সেখানে অধীনস্থদের নেতা। তাই দুটো অর্গানাইজেশনের যোগাযোগ থাকছে, অর্থাৎ সংগঠনে ওই ব্যক্তি তার ঊর্ধ্বতন স্তর ও নিম্নতর স্তরের মধ্যে লিঙ্কিং পিন। তাহলে আমি নিচের স্তর উপরের স্তরের মধ্যে লিঙ্কিং পিন হিসাবে কাজ করব, এবং সংযোগকারী মডেলের বুনিয়াদ ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কিন্তু নয়। এক্ষেত্রে কি একজনের সাথে আরেকজন নয়, এখানে একটি গোষ্ঠীর সাথে আরেকটি গোষ্ঠীর সম্পর্ক। আমরা ট্র্যাডিশনাল অর্গানাইজেশন থিওরিতে যোগাযোগ, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ক প্রভাব, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো সব উপর থেকে নিম্নগামী। পক্ষান্তরে নতুন তত্ত্ব অনুযায়ী উপবিভক্ত ব্যবস্থাগুলি ঊর্ধ্বগামী ব্যবস্থাটা। তাই অন্যান্য সব ক্ষেত্রে আমরা নিম্নগামী, উপর থেকে সবকিছু নিচে ঠকে দেওয়া, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন তত্ত্ব, যেটা নিম্নগামী ঊর্ধ্বগামী দুতরফ। লিঙ্কিং পিন মডেল এটা হচ্ছে ঊর্ধ্বগামী নয়, এটা উপরের স্তর, হিয়ারার্কির উপরের স্তর, নিচের স্তরের ব্যক্তি আরেকটা স্তরের যুক্ত, আবার এই স্তরটি আবার আরেক স্তরের সাথে যুক্ত। এইরকম ভাবে একটির সাথে একজনের সাথে লিঙ্ক করে রেখেছে এটাকে, তাই জন্য এটাকে বলা হয় লিঙ্কিং পিন মডেল। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর সংযোগ, এবং সেই অনুযায়ী লিকার্ড অনুভূমিক সংযোগের কথাও উল্লেখ করেছে। এই মডেলটি সাবেক স্তরবিন্যাস ধারণা থেকে উন্নত মানের হলেও সেইরকম বলছে যে সমালোচকরা বলছে সেরকম প্রতিযোগিতায় পরীক্ষিত হয়নি। সামগ্রিকভাবে এটি সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় একটা স্লথ গতি আনে, টাইম লাগে, তাই বলে তাকে অভিযোগ করে অনেক সময়। এবারে আমরা এই জিনিসটা আমরা এখনো ব্যবহার করি। লিকার্ড পরিমাপক হলো কি একটা সাইকোমেট্রিক স্কেল, যা মানসিক পরিস্থিতি বা ধারণা বা মতামতকে সংখ্যার মাধ্যমে প্রকাশ, কোয়ালিটেটিভ জিনিসটাকে কোয়ান্টিটি আকারে প্রকাশ করছে। সাইকোমেট্রিক স্কেল যা মানসিক পরিস্থিতি বা ধারণা মতামতকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করছে। সাধারণত জরিপের কাজে, সার্ভেতে আমরা এই স্কেলটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, যা রেটিং স্কেল নামে পরিচিত। ইলেকট্রিক স্কেলটি লিকার্ড হচ্ছে স্কেলটা উদ্ভাবন করেছিলেন যখন একজন
যখন একজন সাক্ষাৎকার বা মতামত দিচ্ছে তখন অনেক সময় আমরা কি বলি তার 5টা 7টা বা অনেক সময় 10টা ক্রমেও ভাগ করা হয়। বলি কেমন আছে ওখানে লিখি আমরা বরাবর যে কোনো আমরা মলে গেলে কোনো বড় কোনো শপার মানে মার্কেটে মানে শপিং মলে গেলে আমরা দেখি আমাদের মতামত যখন আমরা করতে পারে লিকাটের দৃষ্টিভঙ্গি একটি মূল্যায়ন এবারে আমরা সেদিকে করি। লিকাট একটি আদর্শ আচরণের জন্য কিছু মূল্যবান ওনার অবদান রেখে গেছেন, যেমন ইন্টারাকশন ইনফ্লুয়েন্স সিস্টেম, ইন্টারাকশন ইনফ্লুয়েন্স সিস্টেম বা মিথস্ক্রিয়া প্রভাব সিস্টেম। আরো মহত্বপূর্ণ যেমন সিদ্ধান্ত গ্রহণ, লিঙ্কিং পিন মডেল, আর কি মানব সম্পদ অ্যাকাউন্টিং, এগুলো আমরা আগে করেছি। পদ্ধতিগুলি তিনি লিকার্ট স্কেল নামে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলির মধ্যে লিকার্ট স্কেল পরিচিত সবচেয়ে অ্যাটিটিউডনাল স্কেল যেটাকে আমরা বলছি। এটি আজ অবধি দেশ, জাতি, ধর্ম, লিঙ্গ, বয়স নির্বিশেষে সমস্ত নাগরিকদের বিশেষ করে গবেষকদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে চলেছে। যাই হোক, সংগঠন সম্পর্কে লিকাটের দৃষ্টিভঙ্গির সমালোচক কিন্তু কম ছিল না। উদাহরণস্বরূপ সমালোচকরা দাবি করেন যে তারা লিঙ্কিং পিন মডেলটি ঐতিহ্যগত বা শ্রেণীবদ্ধ কাঠামোর চারপাশে ওরা বলছে এই এটা কেবল আর কিছু নয়, এটা একটা চারপাশে একটা ত্রিভুজের ছবি আঁকা ছাড়া আর কিছু নয়, এটা কিছু না, একটা কোনো ব্যাপার এরকম বলে ওনাকে হেয় করতেন। লুথান্স 1973 সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ধীরে করে বলে সমালোচনা করেছিলেন, মানে তৎক্ষণাৎ মানে সময়ের টাইম লাগে সিদ্ধান্ত গ্রহণের, তাই জন্য ওনাকে সমালোচনা করেছিলেন। জেলেনিক 1966-তে দাবি করেছিলেন যে সিস্টেম 4 হলো সংস্থাগুলির জন্য একটি অতি সরলীকৃত প্যাকেজ, একটি পরিচালকদের স্বৈরাচারী থেকে গণতান্ত্রিক শৈলীতে রূপান্তরিতের একটি প্রক্রিয়া। যেমন প্রথমে ছিল 1 নম্বরে বলছে স্বৈরাচারী, তারপরে সেরকম আস্তে 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 শেষ 4 নম্বরে গিয়ে দাঁড়ালো কি গণতান্ত্রিক ডেমোক্রেটিক একটা স্টাইল। এই প্রক্রিয়া 1 থেকে 4 স্বৈরাচারী থেকে আমরা পৌঁছে গেলাম কোথায়? আমরা পৌঁছে গেলাম ডেমোক্রেটিক স্টাইল। ক্লেন 1979 সালে সিস্টেম 4 কে একটি আপেক্ষিক প্রক্রিয়া হিসাবে খুঁজে পেয়েছে, এই ভেবে যে বর্তমানের কাঠামো পদ্ধতিগুলি এগুলির কিন্তু পরিপূরক হবে না। আরো বিবিধ সমালোচনা সত্ত্বেও চিন্তাবিদরা সাংগঠনিক আচরণে লিকাটের পদ্ধতিগত এবং তাত্ত্বিক অবদান কিন্তু অস্বীকার করেননি। 1990 এর মতে সংস্থাগুলির প্রতি লিকাটের বাস্তববাদী প্রকৌশলী দৃষ্টিভঙ্গি তার লেখার মাধ্যমে ফুটে উঠেছে। তিনি আরো বলেন যে লিকার্ট স্কেলের উপরে ভিত্তি করে কি নয়, যেমন এমনকি রাজনীতিবিদ, বিশ্ব ঘটনা, ভোগ্যপণ্য, অন্যান্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ের উপর মানুষের মনোভাব বুঝতে আমরা সক্ষম হই লিকার্ট স্কেল। আর দ্বিতীয়ত অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে লিকাটের দৃষ্টিভঙ্গি একটি আদর্শ পরিস্থিতি বলে মনে হলেও এর প্রয়োগযোগ্যতাকে ক্ষুণ্ণ করা যাবে না, কারণ সমসাময়িক সংস্থাগুলিকে সিস্টেম 4 এর দেওয়া গণতন্ত্র এবং বিশ্বাসের নীতির উপর ভিত্তি করে গঠন করা হয়। সংক্ষেপে উদ্ভাব, ইনোভেশন এবং ওপেননেস, যেটাকে বলছি উন্মুক্ততা, ধারণার উপর ভিত্তি করে একটি সংস্থা গঠন করা হলো সাম্প্রতিক তত্ত্ব ঘটনা যা লিকাটের সিস্টেম 4 এর ম্যানেজমেন্ট স্টাইলের উপরে অবস্থিত। উপসংহার: লিকাট সরকারি ক্ষেত্রে তার ধারণার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দিয়েছিলেন এবং তার অবসরের বছরগুলিতে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কনসালটেন্ট, গবেষক, মেন্টর হিসেবে কাটিয়েছেন। তিনি এই সব ব্যাপার উভয় ক্ষেত্রে সরকারি
এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কনসালটেন্ট ছিলেন, গবেষক ছিলেন, মেন্টর হিসেবে কাটি। তিনি উদীয়মান গবেষক এবং চিন্তাবিদদের কিন্তু বৌদ্ধিক সহায়তা প্রদান করতেন। প্রসাদ এট অল অনুসারে 2010 লিকার্ট ব্যবস্থাপনা বিজ্ঞানের বিকাশের জন্য মানে ম্যানেজমেন্ট সায়েন্সের বিকাশের জন্য অভিজ্ঞতামূলক ভিত্তি স্থাপনে যে সকল চিন্তাবিদ ও গবেষকগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন। প্রাথমিকভাবে ইন্টারাকশন ইনফ্লুয়েন্স সিস্টেম হলো স্থিতি ও ক্ষমতা নির্বিশেষে সবাইকে একই প্ল্যাটফর্মে সাংগঠনিক লক্ষণগুলিকে নিয়ে আলোচনা করার জন্য দায়িত্বশীলদের একত্রিত করার একটা কিন্তু প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী উভয় ব্যাপারই। দ্বিতীয়ত উনি বলছেন যে সিস্টেম 1 থেকে সিস্টেম 4 পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাইল বুঝতে সকলকে সক্ষম করে তোলা। সবকটি সিস্টেম 1 থেকে সিস্টেম 4 পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাইল বোঝানো সক্ষম করে তোলা প্রত্যেকের দরকার। দ্বিতীয়ত কি সিস্টেম 4 বাস্তবায়নের সুবিধার্থে এবং ঐতিহ্যগত অনুক্রমের কাঠামোর বাধা অতিক্রম করার জন্য লিকার্ট লিঙ্কিং পিন মডেল ধারণা নিয়ে এসেছিলেন। তাহলে তিনি বলছেন 3 নম্বরে বলছেন যে সিস্টেম 4 বাস্তবায়নের সুবিধার্থে এবং ঐতিহ্যগত অনুক্রমের কাঠামোর যে বাধা, হায়ারার্কির জন্য যে আমাদের সিস্টেমে যে বাধা থাকে সেটাকে মানে বাধা অতিক্রম করার জন্য লিকার্ট লিঙ্কিং পিন মডেল নিয়ে হায়ারার্কি নিয়ে তিনি। আর একটা কথা, মাসলো যেমনটি বলেছিলেন যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা, সেরকম যারা অত্যন্ত সৃজনশীল তাদের দ্বন্দ্ব সমাধান করার ক্ষমতা কিন্তু রয়ে যায়। তাই আজকে এখানেই শেষ করছি। নমস্কার।